বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। বনশ্রী ন্যাশনাল আইডেল স্কুল কর্তৃক আয়োজিত BNIS হোম স্কুল প্রোগ্রামে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রেশমা আক্তার মুন্নি, সহকারী শিক্ষক জীববিজ্ঞান। আমার প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমি আপনাদের জীববিজ্ঞান বিষয়ের অধ্যায় 8 থেকে একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, অধ্যায় 1 থেকে আপনারা ইতিপূর্বে দুটো ক্লাস করেছেন, যে দুটো ক্লাস ছিল খুবই গুরুত্বপূর্ণ। তারই ধারাবাহিকতায় আজকে আমি আপনাদের 3 নং ক্লাসটি নিতে যাচ্ছি। তো শিক্ষার্থীরা, প্রথমে আমরা চলে যাব বোর্ডে। আমরা লক্ষ্য করব, দেখেন আজকে আপনাদের জীববিজ্ঞান বিষয়ে ক্লাস সংখ্যা হচ্ছে 3, তবে আজকের ক্লাস থেকে আপনাদের জন্য কোনো বাড়ির কাজ থাকছে না। তো শিক্ষার্থীরা, আমাদের অধ্যায় 1 জীববিজ্ঞান বিষয়ের অধ্যায় 1 ছিল জীবন পাঠ। লক্ষ্য করবেন শিক্ষার্থীরা, তো আজকে আমি যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে জীবের শ্রেণীবিন্যাস। শ্রেণীবিন্যাস নিয়ে ইতিমধ্যে আপনারা আলোচনা শুনেছেন। আপনারা শুনেছেন শ্রেণীবিন্যাস কি, শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য, এই বিষয়গুলো। শিক্ষার্থীরা, আমরা যদি সহজ ভাষায় বলতে চাই যে শ্রেণীবিন্যাস কি, তাহলে উদ্ভিদকে, জীবজগৎকে ধাপে ধাপে বিন্যস্ত করার প্রক্রিয়া হচ্ছে শ্রেণীবিন্যাস। মানে উদ্ভিদ এবং প্রাণী মিলিত জীবজগৎ, তাই না? তাহলে জীবজগৎকে বিভিন্ন বৈশিষ্ট্যের আলোকে ধাপে ধাপে বিন্যস্ত করার প্রক্রিয়াই হচ্ছে শ্রেণীবিন্যাস। শিক্ষার্থীরা, এই শ্রেণীবিন্যাসের উদ্দেশ্যটা আসলে কি সেটা আপনারা জেনেছেন। তারপরেও যদি আমি সহজভাবে বলতে চাই, তো এই যে আমাদের বিশাল জীবজগৎ আছে, উদ্ভিদ আছে, প্রাণী আছে, এই বিশাল জীবজগৎকে সংক্ষেপে ভালোভাবে জানার জন্যই কিন্তু আমাদের শ্রেণীবিন্যাসটা দরকার। শিক্ষার্থীরা, আমরা এটাও জানি যে শ্রেণীবিন্যাসের জনক হচ্ছে ক্যারোলাস লিনিয়াস, তাই না? তো সেই ক্যারোলাস লিনিয়াসের সময়কাল থেকে বিংশ শতাব্দীর মাঝামাঝি পর্যন্ত সমগ্র জীবজগৎকে কিন্তু দুটি রাজ্যে ভাগ করা হতো। একটা হচ্ছে উদ্ভিদ জগৎ আর একটা হচ্ছে প্রাণী জগৎ। তো শিক্ষার্থীরা, এই উদ্ভিদ জগৎ এবং প্রাণী জগৎ অনেকদিন পর্যন্ত ছিল, বহাল ছিল। পরবর্তীতে যখনই বর্তমান সময়ে আমরা আসলাম, তখনই কিন্তু এই উদ্ভিদ জগৎ এবং প্রাণী জগৎকে আরো ভাগ করা হলো। অর্থাৎ ধরেন এদের কোষের DNA, RNA, এদের প্রকারভেদ, তারপর হচ্ছে কোষের সংখ্যা, কোষের প্রকৃতি, এই বৈশিষ্ট্যগুলোর আলোকে সমগ্র জীবজগৎকে তখন আরো ভাগ করা হলো। তো আপনারা শুনে থাকবেন বিজ্ঞানী R.H. হুইটেকারের নাম। তিনি 1969 সালে এই সমগ্র জীবজগৎকে 5টি রাজ্যে ভাগ করেছে। এটা আপনারা ছোট ক্লাসে পড়েছিলেন, 5টি রাজ্যের নাম। তো সেই 5টি রাজ্য তিনি ভাগ করার পরবর্তী পর্যায়ে বিজ্ঞানী মার্গুলিস উনি আবার কি করলেন, এই শ্রেণীবিন্যাসটিকে আরেকটু সংশোধিত এবং পরিমার্জিত করলেন। তিনি এই 5টি রাজ্যকে দুটি সুপার কিংডমের আওতাভুক্তি করলেন। তো এই সুপার কিংডমের মধ্যে পরবর্তীতে 5টি রাজ্যের অবস্থান। তো শিক্ষার্থীরা, আমরা দুটি সুপার কিংডম সম্পর্কে আজকে জানবো এবং 5টি যে রাজ্য রয়েছে সেটা আমরা জানবো, এবং আমরা এটাও জানবো যে আসলে সুপার কিংডম 1 এবং 2 কেন করা হয়েছে। তো শিক্ষার্থীরা, আমরা চলে যাই বোর্ডে। সবাই একটু লক্ষ্য করবে, দেখেন এখানে। তাহলে মার্গুলিসের যে দুটো সুপার কিংডমে ভাগ করেছিলেন সেটা হচ্ছে সুপার কিংডম 1, যেটার নাম হচ্ছে প্রোক্যারিওটা, আর সুপার কিংডম 2, যেটার নাম হচ্ছে ইউক্যারিওটা। শিক্ষার্থীরা লক্ষ্য করবেন, প্রোক্যারিওটা মানে হচ্ছে এরা প্রকৃতকোষী, ঠিক আছে? আর সুপার কিংডম প্রোক্যারিওটা মানে হচ্ছে এরা আদিকোষী। শিক্ষার্থীরা লক্ষ্য করেন। আর সুপার কিংডম 2 ইউক্যারিওটা মানে হচ্ছে এরা প্রকৃতকোষী। এখন আমরা জানবো যে আদিকোষী আর প্রকৃতকোষী কাদেরকে বলা হয়। শিক্ষার্থীরা, আদিকোষী এবং প্রকৃতকোষী সম্পর্কে জানতে হলে আমাদেরকে জানতে হবে কোষের নিউক্লিয়াসের গঠন সম্পর্কে। শিক্ষার্থীরা, আপনারা সবাই জানেন যে কোষের মধ্যে নিউক্লিয়াস থাকে। তো এই নিউক্লিয়াসটা যদি সুগঠিত হয় তাহলে আমরা তাদেরকে বলবো প্রকৃতকোষী, আর নিউক্লিয়াসটা যদি সুগঠিত না থাকে তাহলে আমরা তাদের বলবো আদিকোষী। তো শিক্ষার্থীরা, আপনাদের প্রকৃতকোষী এবং আদিকোষী বোঝানোর জন্য আমি এখানে একটা নিউক্লিয়াস এঁকেছি। সবাই একটু লক্ষ্য করবে। আমরা এই নিউক্লিয়াসের চিত্রটা সবাই মোটামুটি জানি। তো দেখেন এখানে আমরা কি জানি যে নিউক্লিয়াসের মধ্যে কি থাকে, বাইরে নিউক্লিয়ার মেমব্রেন থাকে, এখানে হচ্ছে নিউক্লিওলাস থাকে, ভেতরে স্বচ্ছ এক ধরনের তরল পদার্থ থাকে যেটার নাম হচ্ছে নিউক্লিওপ্লাজম, এবং ভেতরে থাকে হচ্ছে এক ধরনের তন্তুর মতো যেটা ক্রোমাটিন তন্তু। তো এই ধরনের নিউক্লিয়াসের চিত্র যদি আমরা দেখি তাহলে আমরা অবশ্যই বুঝতে পারবো যে এই নিউক্লিয়াসটা সুগঠিত, ঠিক আছে? তো এই সুগঠিত নিউক্লিয়াসটা যে সকল জীবের দেহে থাকবে তাদেরকে বলা হচ্ছে প্রকৃতকোষী। তো
তো শিক্ষার্থীরা আমরা নিউক্লিয়াসের চিত্রটা আরেকটা লক্ষ্য করি। দেখেন, যদি নিউক্লিয়াসের মধ্যে বাইরের আবরণটা না থাকে, ঠিক আছে, বাইরের আবরণটা থাকবে না, এবং যদি নিউক্লিয়াসটা না থাকে, তাহলে শিক্ষার্থীরা লক্ষ্য করে এই ধরনের নিউক্লিয়াসের গঠন যদি আমরা দেখে থাকি সেটা হবে আদিকোষী। শিক্ষার্থীরা এখানে দেখেন, এই যে ক্রোমাটিন তন্তুগুলো আছে, যখনই বাইরের মেমব্রেনটা থাকবে না, তখন এই ক্রোমাটিন তন্তুগুলো কি হবে, বিক্ষিপ্ত অবস্থায় একটা কোষের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকবে। ঠিক আছে, দেখা গেল যে এটা একটা কোষ, তো এই কোষের মধ্যে এই তন্তুগুলো বিক্ষিপ্ত অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে থাকবে। তো এই ধরনের চেহারা যদি দেখা যায়, এই ধরনের চিত্র যদি আমরা লক্ষ্য করি, তখন আমরা বুঝে নিব যে এটা হচ্ছে আদি নিউক্লিয়াস। অর্থাৎ সহজভাবে যদি আমি বলতে চাই, প্রকৃত কোষ কাদের বলবো, যাদের নিউক্লিয়াসটা সুগঠিত, আর আদি কোষ কাদের বলবো, যাদের নিউক্লিয়াসটা সুগঠিত নয়। শিক্ষার্থীরা তাহলে এবার আমরা বোর্ডে ফিরে যাই। আমাদের এখানে দেখেন, লক্ষ্য করে, তো সুপার কিংডম 1 যেটা আছে, আমরা 5টি রাজ্যের মধ্যে প্রথম যে রাজ্যটি আছে সেটাকে এই সুপার কিংডমে 1 এর অন্তর্ভুক্ত করব। ঠিক আছে, 5টি রাজ্যের মধ্যে প্রথম রাজ্যটি সুপার কিংডম 1 এবং বাকি যে 4টি রাজ্য রয়েছে সেটা সুপার কিংডম 2 বা 2। দেখেন শিক্ষার্থীরা, তাহলে আমরা রাজ্য 1 এ যাই, যেটা হচ্ছে মনেরা। এই রাজ্যের বৈশিষ্ট্যগুলো আমরা খেয়াল করি। দেখেন, এরা এককোষী ফিলামেন্টাস কলোনিয়াল। এককোষী ফিলামেন্টাস, ফিলামেন্ট মানে একটা কোষের মাথায় আরেকটা কোষ যুক্ত হয়ে একটা ফিলামেন্ট গঠন করে, এজন্য এটাকে বলা হচ্ছে ফিলামেন্টাস। আর কলোনিয়াল মানে হচ্ছে এরা দলবদ্ধভাবে বসবাস করে। শিক্ষার্থীরা লক্ষ্য করে, কোষের ক্রোমাটিন বস্তু থাকে কিন্তু নিউক্লিওলাস ও নিউক্লিয়ার পর্দা নেই। যেটা আমরা একটু আগেই দেখলাম যে নিউক্লিয়াস এবং নিউক্লিয়ার পর্দা না থাকলে আমরা সেই নিউক্লিয়াসটাকে সুগঠিত বলবো না, এবং তারাই হবে আদিকোষী। শিক্ষার্থীরা 3 নং দেখেন, কোষে প্লাস্টিক, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক জালিকা নেই, কিন্তু রাইবোজোম রয়েছে। পরবর্তীতে এদের কোষ বিভাজন দ্বিবিভাজন প্রক্রিয়ায় সম্পন্ন হয়। 5 নং, প্রধানত শ্বসন পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে, তবে কেউ কেউ ফটোসিনথেটিক মানে হচ্ছে যে কেউ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য প্রস্তুত করতে পারে। তো শিক্ষার্থীরা এর উদাহরণ হচ্ছে নীলক সবুজ শৈবাল এবং ব্যাকটেরিয়া। তাহলে দেখেন, এই যে মনের রাজ্য আমরা পড়লাম, এই রাজ্যটা হচ্ছে সুপার কিংডম 1 অর্থাৎ প্রোক্যারিওটার অন্তর্ভুক্ত। এর পরবর্তীতে আমরা দেখব সুপার কিংডম 2 এর অন্তর্ভুক্ত বাকি 4টি রাজ্য। এর মধ্যে দেখেন রয়েছে রাজ্য 2 প্রোটিস্টা। শিক্ষার্থীরা আমরা বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করি। এরা এককোষী বা বহুকোষী, একক বা কলোনিয়াল বা ফিলামেন্টাস। কোষে ক্রোমাটিন বস্তু নিউক্লিয়ার পর্দা দ্বারা পরিবৃত থাকে, যেটা আমরা একটু আগে দেখেছি যে নিউক্লিয়ার আবরণ দ্বারা আবৃত থাকলেই সেটাকে হবে প্রকৃত নিউক্লিয়াস হবে। 3 নম্বরটা দেখেন, ক্রোমাটিন বস্তুতে কি আছে, ডিএনএ, আরএনএ এবং প্রোটিন থাকে। এরা খাদ্য গ্রহণ কিভাবে করে, খাদ্য গ্রহণ শোষণ, গ্রহণ বা ফটোসিনথেটিক পদ্ধতিতে হয়, যেটা একটু আগে বলেছি যে ফটোসিনথেটিক মানে হচ্ছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য প্রস্তুত করা। শিক্ষার্থীরা এদের দেখেন কোষ বিভাজনটা কিভাবে হয়। মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে এদের অযৌন প্রজনন ঘটে এবং কনজুগেশনের মাধ্যমে এদের যৌন প্রজনন সম্পন্ন হয়। শিক্ষার্থীরা এর উদাহরণ হচ্ছে অ্যামিবা, প্যারামেসিয়াম, এককোষী এবং বহুকোষী শৈবাল। তো এটা ছিল আমাদের সুপার কিংডম 2 অর্থাৎ প্রকৃত কোষের অন্তর্ভুক্ত একটি রাজ্য। শিক্ষার্থীরা লক্ষ্য করেন, আমরা রাজ্য 3 এ যাব। 3 নং রাজ্য হচ্ছে খানজাই, বা আমরা যেটাকে বাংলায় খুব সহজে বলে থাকি যে ছত্রাক, তাই না? তো দেখেন, আমরা ছত্রাকের বৈশিষ্ট্যগুলো সবাই একটু লক্ষ্য করি। অধিকাংশই স্থলজ, মৃতজীবী বা পরজীবী। আচ্ছা, দেহ এককোষী অথবা মাইসিলিয়াম। মাইসিলিয়াম মানে হচ্ছে সূক্ষ্ম সুতার দ্বারা গঠিত একটি দেহ, সেটা হচ্ছে মাইসিলিয়াম। আর এদের কোষ প্রাচীর যেটা রয়েছে সেটা হচ্ছে কাইটিন দিয়ে গঠিত। আচ্ছা, এদের নিউক্লিয়াস সুগঠিত। আমরা জানি যে আমাদের প্রথম রাজ্য বাদ দিয়ে বাকি 4টা রাজ্যের নিউক্লিয়াসটা কি সুগঠিত। 4 নং হচ্ছে ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত। এই যে ক্লোরোপ্লাস্ট থাকে না বিধায় কি করে, ছত্রাক বা ফানজাই এরা কিন্তু মৃতজীবী বা পরজীবী। এরা মৃত জীবদেহ থেকে পুষ্টি উপাদান শোষণ করে জীবন ধারণ করে অথবা অন্যের উপর নির্ভর করে জীবন ধারণ করে।
তাহলে খাদ্য গ্রহণ শ্বসন পদ্ধতিতে এদের ঘটে। 5 নম্বরে রয়েছে হ্যাপ্লয়েড স্পোর দিয়ে বংশবৃদ্ধি করে। এদের উদাহরণ আমরা জানি যে আমরা ইস্ট চিনি সবাই, তারপর রয়েছে পেনিসিলিয়াম, তারপরে মাশরুম, তাই না? আচ্ছা, এর পরবর্তীতে আমাদের যে রাজ্যটা রয়েছে সেটা হচ্ছে রাজ্য 4 প্ল্যান্টি। আমরা প্ল্যান্টি নামটা শুনে বুঝে নিতে খুব সহজে বুঝতে পারছি যে কি সমগ্র উদ্ভিদ জগৎ এই রাজ্যের অন্তর্ভুক্ত। তাহলে বৈশিষ্ট্যগুলো আমরা একটু দেখি। এরা প্রকৃত নিউক্লিয়াস যুক্ত সালোক সংশ্লেষণকারী উদ্ভিদ। এদের দেহে উন্নত টিস্যুতন্ত্র বিদ্যমান। এদের ভ্রূণ সৃষ্টি হয় এবং তা থেকে ডিপ্লয়েড পর্যায় শুরু হয়। এদের যৌন জনন হচ্ছে অ্যানাইসোগামাস। অ্যানাইসোগামাস মানে হচ্ছে যে মানে ভিন্ন ধর্মী দুটি গ্যামেটের মাধ্যমে কিন্তু এদের যৌন জননটা সম্পন্ন হয়। 5 নম্বর হচ্ছে দেখেন এরা আর্কিগোনিয়েট অর্থাৎ আর্কিগোনিয়াম বা স্ত্রী জনন অঙ্গবিশিষ্ট উদ্ভিদ। তাহলে দেখেন এটা কি প্ল্যান্টের অন্তর্ভুক্ত হচ্ছে উন্নত সবুজ উদ্ভিদ। শিক্ষার্থীরা এই যে আমরা প্ল্যান্টের রাজ্যটা পড়লাম, এই প্ল্যান্টের রাজ্যের মধ্যে কিন্তু আরো অনেকগুলো বিভাগ রয়েছে, তাই না? আমরা ছোট ক্লাসে পড়েছিলাম ফার্ন এর কথা, আমরা পড়েছিলাম মস এর কথা। তো সেই ফার্ন, মস, নগ্নবীজি, আবৃতবীজি এই যে বিভাগগুলো রয়েছে সেগুলো কিন্তু সবকিছু এই প্ল্যান্টে অন্তর্ভুক্ত। তো শিক্ষার্থীরা লক্ষ্য করবে এর পরবর্তীতে যেটা রয়েছে রাজ্য 5, সেটা হচ্ছে অ্যানিমেলিয়া। এই বৈশিষ্ট্যগুলো আমরা একটু লক্ষ্য করি। এরা নিউক্লিয়াস বিশিষ্ট ও বহুকোষী প্রাণী। নিউক্লিয়াস বিশিষ্ট মানে কি? অবশ্যই সুগঠিত নিউক্লিয়াস বিশিষ্ট, এবং প্রাণীটা হচ্ছে বহুকোষী। কোষে কোষ প্রাচীর, প্লাস্টিড ও কোষ গহ্বর নেই। আমরা যখন উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষে পার্থক্য করেছিলাম আমরা কিন্তু জেনেছিলাম যে প্রাণী কোষে কি থাকে না, কোষ প্রাচীর থাকে না, প্লাস্টিড থাকে না, কোষ গহ্বর থাকে না। যদিও বা থাকে সেটা কি হয়? অবশ্যই ছোট কোষ গহ্বর হয়। 3 নাম দেখেন প্লাস্টিড না থাকায় এরা হেটারোট্রপিক অর্থাৎ পরভোজী। প্লাস্টিড থাকলে তো সে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারবে, কিন্তু প্লাস্টিড না থাকার কারণে সে কি হচ্ছে? পরভোজী। অর্থাৎ অ্যানিমেলিয়া রাজ্যের অন্তর্ভুক্ত সকল প্রাণী হচ্ছে পরভোজী। এরপরে দেখেন এরা প্রধানত যৌন জননের মাধ্যমে বংশবৃদ্ধি করে। শেষ বৈশিষ্ট্যটা লক্ষ্য করেন ভ্রূণ বিকাশকালীন সময়ে ভ্রূণীয় স্তর সৃষ্টি হয়। এখানে দেখেন উদাহরণ হচ্ছে প্রোটোজোয়া ব্যতীত সকল অমেরুদণ্ডী এবং মেরুদণ্ডী প্রাণী। তো শিক্ষার্থীরা সবাই একটু লক্ষ্য করবে এই যে আমরা 5টি রাজ্য এখানে দেখতে পেলাম, এদের কিন্তু প্রত্যেকের সাথে প্রত্যেকের বৈশিষ্ট্যের অবশ্যই ভিন্নতা রয়েছে, কিন্তু এদেরকে দুটো সুপার কিংডমে অন্তর্ভুক্ত করার কারণ হচ্ছে নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে। অর্থাৎ শুধুমাত্র রাজ্য 1 যেটা সেটা ছিল আদিকোষী, এদের নিউক্লিয়াসটা সুগঠিত ছিল না। বাকি যে 4টি রাজ্য রয়েছে এদের নিউক্লিয়াস হচ্ছে সুগঠিত, তাই এরা প্রকৃতকোষী সুপার কিংডমের অন্তর্ভুক্ত। তো শিক্ষার্থীরা আশা রাখছি আজকের আলোচনার মাধ্যমে আপনারা এই 5টি রাজ্য সম্পর্কে একটা স্পষ্ট ধারণা পেয়েছেন। ইনশাআল্লাহ দেখা হবে আগামী কোনো দিন নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আজকে ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।